সেনাপ্রধানের আশ্বাসের অন্তরালে কি ঘটে চলেছে? ভোটের নিরাপত্তা, পক্ষপাত ও গোপন ফুটেজ সবই জনমনে প্রশ্নের ছায়া ফেলছে। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে রাজনৈতিক কৌশল। এখানে জড়িয়ে আছে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতির উল্টো ছায়া। এবার দেখা যাক কিভাবে এই সংঘাতের ময়দান থেকে উঠে আসছে নতুন রাজনৈতিক নাটক। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জনগণের সঙ্গে বেইমানি শুরু করেছেন। তিনি কথা দিয়ে সেই কথার বরখেলাপ করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচন হবে নিরপেক্ষ, কোনো ধরনের পক্ষপাত থাকবে না। কিন্তু ইতোমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি সেনাবাহিনীর একটি অংশ বিএনপিকে ক্ষমতায় আনতে মরিয়া হয়ে উঠেছে। সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওতেই সেই চিত্র স্পষ্ট। যেটা সেনাবাহিনীর গোপন নিরাপত্তায় থাকার কথা, সেটা কিভাবে বিএনপির হাতে পৌঁছালো? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের রাজনৈতিক অঙ্গন অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। দৃশ্যমান প্রচারণার আড়ালে চলছে নীরবেগ। টানা পড়েছে এমন পরিস্থিতি যেখানে জড়িয়ে আছে নিরাপত্তা কাঠামো, গোয়েন্দা তৎপরতা এবং রাজনৈতিক শক্তিগুলোর পারস্পরিক আশ্বাস। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক আশ্বাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার বার্তা দিয়েছেন এবং সেনাবাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করেছেন। বক্তব্যটি আশ্বস্ত করে শোনালেও বাস্তব পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ মাঠ পর্যায়ের কিছু ঘটনার বর্ণনা সেই আশ্বাসের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, এমন দাবি বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। ফলে তৈরি হয়েছে এক ধরনের বৈপর্য। কোথায় নিরাপত্তার প্রতিশ্রুতি, কিন্তু ঘটনা প্রবাহে সংশয়ের ছায়া এখান থেকেই জন্ম নিচ্ছে নানা জল্পনা ও বিশ্লেষণের। অনেকে মনে করেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার সক্ষমতা যদি কোনো প্রতিষ্ঠানের হাতে থাকে, তবে সেটা সেনাবাহিনীর। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট জালিয়াতি, ভোট প্রতিরোধ, ভয় সৃষ্টি এড়ানো, এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য নিয়ে তেমন সন্দেহ নেই। প্রশ্নটা বরং অন্যদিকে, এই সক্ষমতা বাস্তবে কতটা এবং কিভাবে প্রয়োগ হচ্ছে। কিছু মহলে অভিযোগ উঠেছে যে সংবেদনশীল তথ্য বা রেকর্ড নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের কাছে পৌঁছে যাচ্ছে। এসব অভিযোগ সত্য না গুজব তা যাচাই করা জরুরি। তবে এই প্রশ্নগুলো জনমনে সন্দেহের উদ্রেক করেছে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা নিয়েও আলোচনা জড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই নির্দেশনা কতটা একরৈখিকভাবে কার্যকর হচ্ছে তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে। সেনাপ্রধানকে কেউ নিরপেক্ষ, কেউ কৌশলে, আবার কেউ রাজনৈতিক ভারসাম্য রক্ষাকার হিসেবেও ব্যাখ্যা করেছেন। ক্যান্টনমেন্টে প্রবেশাধিকার ও নিরাপত্তা প্রোটোকল নিয়েও সম্প্রতি কিছু ঘটনা বিতর্ক তৈরি করেছে। সেনা এলাকায় প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট বিধি নিষেধ রয়েছে। পরিচয় যাত্রায় অনুমতি, অস্ত্রধার, সহচর নিষিদ্ধ, এইসব নিয়ম দীর্ঘদিনের অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে শিথিলতা দেখানো হচ্ছে। এখানেই বৈষম্যের প্রশ্নটি। বর্তমান পরিস্থিতিতে সেই নির্দেশনা কতটা একরূপভাবে কার্যকর হচ্ছে তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে মত বৈষম্য দেখা যাচ্ছে। সেনাপ্রধানকে কেউ নিরপেক্ষ, কেউ কৌশলগত, আবার কেউ রাজনৈতিক ভারসাম্য রক্ষাকারী হিসেবেও ব্যাখ্যা করেছেন। ক্যান্টনমেন্টে প্রবেশাধিকার ও নিরাপত্তা প্রোটোকল নিয়েও সম্প্রতি কিছু ঘটনা বিতর্ক তৈরি করেছে। সেনা এলাকায় প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট বিধি নিষেধ রয়েছে। পরিচয়পত্র, যাত্রার অনুমতি, অস্ত্রধারী, সহচর নিষিদ্ধ, এইসব বিষয় দীর্ঘদিন ধরে অভিযোগের বিষয় হয়ে এসেছে। কিছু ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে শিথিলতা দেখানো হয়েছে। এখানেই বৈষম্যের প্রশ্নটি। সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড সাধারণত অত্যন্ত দৃঢ়, এটি একটি প্রতিষ্ঠিত ধারণা। তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়ম মানার মধ্য দিয়ে এই ধরনের বিতর্কের জবাব চাওয়া উচিত। এটিকে অনেকেই পরিণত পথ হিসেবে দেখছেন। আরেকটি বড় প্রশ্ন ঘুরে ফিরে আসছে, নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ রেকর্ড বা ফুটেজ যদি বাইরে ছড়িয়ে পড়ে, তাহলে সেটি কিভাবে ঘটেছে? এটি কি প্রশাসনিক দুর্বলতা নাকি ইচ্ছাকৃত ফাঁস? বিষয়টি সত্য তদন্তের দাবি রাখে। বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধানের ভূমিকাও নিয়ে দ্বিমুখী মন্তব্য রয়েছে। অতীত রাজনৈতিক অধ্যায়ে তার অবস্থান, বিভিন্ন সিদ্ধান্ত এবং ক্ষমতার পালাবদলের সময়কার ভূমিকা, সবকিছু মিলিয়ে তাকে ঘিরে
ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি হয়েছে। কেউ এটিকে কৌশলগত দূরত্ব রক্ষা হিসেবে দেখেন, কেউ অবস্থান বদলের ইঙ্গিত হিসেবে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল, বহুস্তরীয় এবং সংবেদনশীল। আশ্বাস, অভিযোগ এবং বাস্তবতা, এই মিশ্রণের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বচ্ছতা, সমতা এবং প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা। কারণ শেষ সময় পর্যন্ত জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচন প্রক্রিয়া সত্যিকারের গ্রহণযোগ্যতা পায় না। একদিকে সেনাবাহিনীর পক্ষপাতের দৃশ্য সাধারণ জনগণের চোখের সামনে ভাসমান, আর অপরদিকে রাষ্ট্রযন্ত্র একটি বিরাট চক্রান্তে ক্রমেই আক্রান্ত হচ্ছে। এভাবেই চলছে জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে ধরে নেওয়ার 19 ঘণ্টা পরও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেনি। আজ বৃহস্পতিবার ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, তার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে, তবে আমাদের হেফাজতে তিনি আছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে রাজারবাগ পুলিশ ফ্লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে সরোয়ার আলমকে ধরে ডিএমপি ডিবি কার্যালয়ে আনা হয়। জব্দ করা হয়েছে তার মোবাইল ফোন ও ল্যাপটপ। জামাতে ইসলামের অভিযোগ করেছে, সরোয়ার আলমের সরকারি মেইল ব্যবহার করে জামাতের ইমেইল ফাইল পাঠানো হয়েছে এবং দলের আমির শফিকুর রহমানের একটি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এই ঘটনায় জামাতের পক্ষ থেকে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডিবি সূত্র বলছে, গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় জামাই তামিমের একটি এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ডিবি সূত্র বলছে, গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় জামাতে আমিরের একটি এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি ঘাটিয়ে দেখতে বলা হয়। এছাড়া সরোয়ার আলমকে আইনের আওতায় আনতে জামাতের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। এমন প্রেক্ষাপটে তাকে আটক করে হেফাজতে নেয় ডিবি। তবে তার সংশ্লিষ্টতার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি ডিবি কর্মকর্তারা। ডিবির একজন কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেন, এখন পর্যন্ত ডিজিটাল ফুটপ্রিন্ট যতটুকু পাওয়া গেছে তাতে মনে হচ্ছে সরওয়ার আলম যে সরকারি ইমেল ব্যবহার করতেন সেটি আগেই হ্যাক হয়ে গিয়েছিল। ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আজ সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত শনিবার বিকেলে জামাতের আমিরের এক্স হ্যান্ডেল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যখন নারীরা আধুনিকতার নামে ঘর থেকে বের হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়, বরং পতিতাবৃত্তির একটি অন্য রূপ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়, যা পরে রাজপথে বিক্ষোভেও গড়ায়। বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন থেকে বলা হয়, জামাতের আমির নারীদের নিয়ে চরম অবমাননা করেছেন। এদিকে জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখছেন আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ব্যবহার করব না, বরং আপনাদের সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দেই। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোস্টেলে জামাতের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন। জামাতের আমির বলেন, আমার রক্ত এবং মেতাজের সাথে প্রতিশোধ মানায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যদি আমি আমার কোনো সহকর্মী, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে একদিন আমি সমাজের কাছে আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। শফিকুর রহমান বলেন, কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি কুরে কুরে আমার সমাজ ও দেশের অনেক ক্ষতি করেছে। ওই পেছনের রাজনীতি আর ধারণ করে চলতে চায় না। বক্তব্যে 47, 41 ও 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামাত ইসলামী। তিনি বলেন, 5 আগস্টের পর একটি পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা সামনে এগোচ্ছেন। অতীতের রাজনৈতিক সংস্কৃতিকে পেছনে ফেলে মেধা, উদ্ভাবন ও আদর্শ নির্ভর নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনার কথাও বলেন তিনি। জামাতের ইস্তেহার জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব এবং শৃঙ্খলা বান্ধব এমনভাবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ইস্তাহারের প্রত্যেকটি পয়েন্ট দিন, সপ্তাহ, মাস এবং বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া হবে, বুঝে নেওয়া হবে জনগণের অধিকার। আমরা সেই অধিকারটুকু তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।